সন্ধ্যা থেকেই পেটের ব্যথায় ছটফট করছে মেহুইশ। কখনো বিছানায়, কখনো বেলকনিতে যাচ্ছে, পায়চারি করছে। স্থির হয়ে বসলেই যেন ব্যথা বাড়ছে। রিশাদ দুপুরে খাওয়ার পর আর রুমে আসেনি। নির্জনকে নিয়েই বেরিয়েছিল প্রথমে, পরে কোনো কাজে চট্টগ্রাম শহরে যাওয়ার প্রয়োজন হওয়ায় স্টাফকে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছে। রেহনুমা মাগরিবের নামাজের পর বসে তসবিহ জপছিলেন। এখানে এসে করার মতো কোনো কাজই খুঁজে পাননি তিনি আজকে। রুম দুটো আগেই হোটেল স্টাফ দ্বারা পরিষ্কার করিয়ে সাজানো ছিল। তারা এসে শুধু যার যার আলমারি গুছিয়ে নেওয়ার ছিল। রেহনুমা তার নিজেরটা বিকেলেই গুছিয়েছে, আর মেহুইশ নিজেরটা গোছানোর অবস্থায় নেই। নির্জন আজকাল হাত পা খুব নাড়ায়, অনেক রকম কথাবার্তা বলে, যদিও তার কোনো শব্দই স্পষ্ট নয়। আজও মেহুইশ যখন বিছানায় ছটফট করেছে বাচ্চাটা, তখন তারই পাশে শুয়ে ছোট ছোট হাতে তার গাল ছুঁয়ে দিচ্ছিল, চিবুক ধরছিল। কোমল সেই ছোঁয়া যেন অলৌকিকভাবেই মেহুইশের ব্যথা উপশম করছিল, অথবা তার মস্তিষ্ক কিছু সময়ের জন্য ব্যথা ভুলে সেই স্পর্শ অনুভব করছিল। সেও একটু ঝুঁকে নির্জনের চোখে মুখে আদুরে চুমুতে ভরিয়ে দিচ্ছিল। কি এক জাদু আশ্চর্যজনকভাবেই তার মনে মায়ার সৃষ্টি করে দিয়েছে এই বাচ্চাটার প্রতি। রিশাদের প্রতি ভালোলাগা বিন্দু পরিমাণও জন্মায়নি। তবুও রাত বিরাতে দেহের ভেতর তার অবাধ স্পর্শ যেমন কাঁপিয়ে দেয় তার তরুণী দেহটাকে, ঠিক তেমনি দিনের আলোয় ঘৃণার সমুদ্র এক ঝটকায় রিশাদকে তার নজরে পৃথিবীর শ্রেষ্ঠতম জঘন্য ব্যক্তিও বানিয়ে দেয়। এই ঘৃণা আর নিষিদ্ধ সেই শিহরণে জীবনটা কেমন কাটবে দুজনের তা জানা নেই মেহুইশের। আদৌ সারাটা জীবন একসাথে কাটবে কিনা তাও জানে না। শুধু এইটুকু জানা, এই ছোট্ট নির্জনটার মা এসে ফেঁসে যাবে খুব বাজেভাবে। মমতা বড্ড কঠিন এক বাঁধন, যার বন্ধনে আটকা পড়লে ছেড়ে যাওয়া মুশকিল। মেহুইশ ধীরে ধীরে সেই বাঁধনেই বাধা পড়ছে, তা সে নিজেও বুঝতে পারছে না। সারাটা দিন কাটল বাড়ির প্রতিটি ঘরের কোনায় কোনায় তল্লাশি চালিয়ে, তবুও রাইমার হাতে লাগল না কিছুই। কিছুই কি নেই এমন যা দিয়ে কিছু মানুষের জীবনের গোপন রহস্যগুলো জানা যাবে? বাবা আর মায়ের মধ্যকার সম্পর্ক কি করলে ঠিক করা যাবে, তা সেই রহস্যের জাল খুললেই জানা যাবে। মনে মনে একবার রিশাদের কাছে হেল্প চাইবে বলে সিদ্ধান্ত নিলেও পরে তা বাতিল করা হল। দাদাভাই নিশ্চিত জানে সব, আর লুকানোর মতো বলেই দাদাভাইও খুব সূক্ষ্মভাবে কিছু জিনিস সবসময়ই লুকিয়ে যায়। যেমনটা লুকিয়েছে তাদের একমাত্র ফুপির কথা। ফুপি আছে তাও জীবিত, অথচ রিহান আর সে জানতই না, কিন্তু দাদাভাই ফুপির বাড়িতে গিয়ে থাকছে। মা ফুপিকে সহ্য করতে পারে না, আবার আব্বু বলেছে ফুপির স্বামীর মৃত্যুর জন্য মা দায়ী। অন্যমনস্ক হয়ে রাইমা নিচতলায় তার দাদার ঘর থেকে বেরিয়ে আসছিল। বেখেয়ালে তার ধাক্কা লাগে বাড়ির সবচেয়ে পুরাতন আর বয়স্ক কাজের মহিলা মালা কাকির সাথে। নিঃশব্দে হাঁটাচলা করা এই মহিলাটির বয়স প্রায় ৭০-এর কাছাকাছি। কাজের দিকেও খুব পটু, কিন্তু জেবুন্নেসার খিটখিটে মেজাজের কারণে মহিলাটি সবসময় থাকেন না এখানে, আবার অভাবের তাড়নায় কাজও ছাড়েননি। রিশাদের বাবাকে বলেই তিনি রয়ে গেছেন এখানে। রিশাদের বাবা যখন খুব ছোট তখন থেকেই এই মহিলা এই বাড়িতে। কাজ বলতেও তেমন কিছু করা লাগে না তার, তবে শক্তিবল এখনো ভালো থাকায় বাড়ির মাছ কাটার কাজটা তিনি অনায়াসেই করেন। কাজেও খুব পরিচ্ছন্ন হওয়ায় জেবুন্নেসাও তাকে তাড়ানোর পায়তারা করেনি কখনো। এরুম করে হাঁটতেছ ক্যা? অহনি তো চোট লাগত নাহে? মুহে, নাকে, মুখে? সরি কাকি, খেয়াল করিনি। এই মাইয়া আবার কাকি কইতাছ? কইছি না, কয়দিন দাদি কইয়া ডাকবা তোমার বাপ আমারে কাকি কয়।
আচ্ছা সরি, আমার মনে থাকে না। রাইমা চলে যাচ্ছিল দোতলার দিকে আর বৃদ্ধা কাজ শেষ নিজের বাড়ির যাবেন বলেই বেরুচ্ছিলেন। রাইমা হঠাৎ মাঝসিঁড়িতে থেমে গিয়ে পেছনে ফিরল। মহিলাটি সদর দরজা ছেড়ে বেরিয়ে গেছে। তার কি মনে হলো সে জানে না। হুট করেই সে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাইরের দিকে দৌড় লাগাল। মালা কাকি দাঁড়ান, একটু শুনুন আমার কথা। রাইমার ডাকে গেইটের কাছাকাছি যাওয়া বৃদ্ধা থেমে গেলেন, পেছনে ফিরে রাইমার দিকে বিরক্তিমাখা দৃষ্টিতে তাকালেন। কতদিন বুঝাইছি আমি তোমার কাকি না, তোমার বাপের কাকি। সরি, আমার মনে থাকে না, বাড়িতে তো সবাই আপনাকে কাকিই বলে। সবাই কয় কারণ হেরাও তোমার বাপ মার বয়সী, তুমি তো আর তেমন না। আচ্ছা, আর ভুল হবে না। আপনি কি এখন বাড়ি যাচ্ছেন? রাইমা বিনয়ের সুরে জানতে চাইল। বৃদ্ধা মাথার আঁচল আরেকটু টেনে কপালে তুললেন, তয় আর কি করমু, আজকা এমনই অনেক দেরি ওইসে কামে, দুপুরে যাওনের কথা, আইজকা মাগরিবের সময় ওইয়া গেছে। বাগানের কামও আমারে দিয়া করাইছে তঙ্গ হেই ম্যানেজারে। বৃদ্ধার কথা শুনে খারাপ লাগল রাইমার। সেও জানে এই বৃদ্ধাকে তার বাবা কাজের নামে রাখলেও আসলে তাকে এমনিতেই রাখা হয়েছে। মায়া পড়ে গেছে অনেকটা বছরে, আর বৃদ্ধা কাজ ছাড়া পয়সা নিবেন না, তাই কাটাকুটির বাহানায় রাখা হয়েছে। সন্তান সন্ততিহীন এই বৃদ্ধার স্বামী, আর একটি ঘর ছাড়া নিজের বলতে কিছুই নেই। তার স্বামী মানুষটাও অচল অনেক বছর ধরে। রাইমা বৃদ্ধাকে বলতে চেয়েও বলল না। আজ যাক, কাল না হয় সুযোগ বুঝে কথা বলা যাবে। আচ্ছা, আপনি আজ যান। বৃদ্ধা আর অপেক্ষা না করে চলে গেছেন নিজের গন্তব্যে। রাইমাও বাড়ির ভেতর পা ফেলতেই দেখল তার বাবা রাশেদ খান। 55 পেরিয়ে 56 ছুঁই বয়সেও অনেক শক্ত সামর্থ্য মানুষ রাশেদ খান। গায়ের রং ফর্সা হলেও তা এখন আর বোঝা যায় না তেমন। বাইরে কি করছিলে মা? রাশেদ মেয়েকে প্রশ্ন করলেন। কিছু না আব্বু, একটু হাঁটাহাঁটি করছিলাম। সন্ধ্যের পর বাইরে না যাওয়াই ভালো মা। ভেতরে এসো বলেই রাশেদ খান নিজের ঘরের দিকে পা বাড়ালেন। রাইমাও আর দেরি না করে চলে গেল নিজের ঘরে। রাশেদ খান আজ আর বাড়ির বাইরে যাবেন না, তাই কাজের লোককে ডেকে চা চাইলেন 1 কাপ। কূটবুদ্ধিসম্পন্ন একজন চতুর মানুষ এই লোকটা। জীবনের প্রথম দিকে যথেষ্ট সৎ ছিলেন। টাকার পাহাড় গড়ার নেশায় পড়ে সততা বিসর্জন দিয়েছেন অনেক বছর হল। রাগ আর ক্রোধ হয়তো উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন তিনি, আর তা ভুল কাজেই বেশি লাগাচ্ছেন আজকাল। উত্তরাধিকার সূত্রে এই রাগটা রিশাদ এবং রিহানও পেয়েছে। তবে আরও একটা জিনিস তারা পেয়েছে রক্তসূত্রেই, তা হল নিজের মেয়ে কিংবা বোনের জন্য অন্যকে কষ্ট দেওয়া, যা কোনো একসময় করেছিল রাশেদ খান এবং বর্তমানে করছে রিশাদ। রহস্য রিশাদেরও একটু আছে। চট্টগ্রাম থেকে কাজ শেষ করে কক্সবাজার পৌঁছুতে বেশ রাত হয়েছে রিশাদের। ততক্ষণে মেহুইশ নির্জনকে নিয়ে ঘুমিয়েও পড়েছিল। ব্যথা ক্রমশ বাড়তে থাকায় রেহনুমা নিজে হোটেল থেকে বেরিয়ে মেডিসিন এনেছে মেহুইশের জন্য, আর তা দেখে ম্যানেজার বারবার করে বলে গেছে যেন প্রয়োজন পড়লেই তাকে যেন ডাকে। রিশাদ হোটেলে পৌঁছেই বলেছিল আজ থেকে তাদের সংসার এই হোটেলের 2 কামরা আর বিশাল আকৃতির কাচঘেরা বেলকনিতেই। শুধু সিজনাল কাজের কারণেই এখানে থাকা তার। সত্যি বলতে পিঠ পিছে তার বাবা অনেক লোক লাগিয়ে রেখেছেন তার এই হোটেলের ক্ষতি করতে, হয়তো এই ক্ষতির পরই সে বাবার কাছে ফিরে যাবে। বাবার ধারণাকে ভুল প্রমাণ করতেই সে এখানে সজাগ দৃষ্টি রাখতে 24 ঘন্টা এখন হোটেলেই কাটাবে।
হয়তো এটা সমস্যার সমাধান নয়, তবুও সে তার পরিশ্রম নষ্ট করতে দেবে না, এমনটাই চেষ্টা। আজ চট্টগ্রাম যাওয়ার পেছনে প্রথম কারণ ছিল লোনের জন্য ব্যাংকে যাওয়া, দ্বিতীয় কারণ তার উকিল আজ ঢাকা থেকে চট্টগ্রামে এসেছিল কোনো কাজে। তাই ফাঁক বুঝে সে উকিলের সাথেও দেখা করে এসেছে। একটা কিছু সে করতে যাচ্ছে খুব গোপনে, হয়তো এটা করার পরই জেবুন্নেসা কিংবা রাশেদ খান দুজনেই তার ওপর চড়াও হবে, কিন্তু কিছুই করার নেই। সে ঠিক ততটুকুই করবে যতটুকু তার সাধ্যে আছে। হোটেলে ফিরে নিজের রুমে নক করলে সে ভেতর থেকে কোনো সাড়া পেল না। হাতের ঘড়িটাতে তাকিয়ে দেখল রাত 11টা পেরিয়ে গেছে। এতটা লেট হবে ফিরতে ফিরতে তা বুঝতে পারেনি। পকেট থেকে ওয়ালেট বের করে চেক করলে না, এই রুমের চাবি তার কাছে নেই। আগে সে যে ঘরে থাকত সে ঘরের চাবিটা পকেটে আছে। মনে পড়ল এই ঘরের দুটো চাবি, আর দুটোই সে মেহুইশের সামনে রেখেছিল সকালে যাওয়ার আগে। ভুলে গেছে ওয়ালেটে ঢুকিয়ে নিতে। উপায়ন্তর না পেয়ে মেহুইশের নাম্বারে কল দিল, সে প্রথম দুবারে উঠল না। তৃতীয়বার কল করতেই মেহুইশ কল রিসিভ না করে সোজা এসে দরজা খুলে দিল। ভেতরে সে ঘরের বাতিটাও জ্বালায়নি। অবাকের চেয়ে রাগটাই যেন বেশি হল রিশাদ। মেহুইশ আবার গিয়ে বিছানায় শুতেই বাহু ধরে হ্যাচকা টানে রিশাদ তাকে বিছানা থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। আকস্মিক আক্রমণে ঘুমের ঘোর কেটে ভয়ার্ত চোখে তাকালো মেহুইশ। থরথর করে কাঁপছে তার শরীর, হয়তো আধঘুমে এমন ঝটকা খেয়েই তার এমন হাল। রিশাদ চোখ মুখ শক্ত করে জানতে চাইল, ফোন রিসিভ না করে কেন দরজা খুলল। মেহুইশ মুখ খুলবে কি খুলবে না করেই বলল, আপনি দরজা ধাক্কাচ্ছিলেন তাই। আমি ধাক্কিয়েছি? কে বলল? আমি কি একবারও নাম ধরে ডেকেছি? ডাকা লাগবে কেন? কল দিচ্ছেন আপনি, আবার দরজায় ধাক্কা? আপনি ছাড়া আর কে দরজায় ধাক্কা দেবে এমন করে? বাকিরা তো আপনার মতো জংলি নয়, তারা অবশ্যই আগে সুন্দর করে ডেকে তবেই ধাক্কা দেবে। বলেই মেহুইশ নিজের বাহু রিশাদের হাত থেকে ছাড়িয়ে নিল। রিশাদ আবারও মেহুইশের হাত ধরতে গেলে মেহুইশ ধমকে উঠল, খবরদার, একদম ধরবেন না। কি পেয়েছেন কি আপনি? টাকা আছে বলেই যা খুশি করবেন? যখন যা মর্জি তাই বলবেন? নিজের কেনা গোলাম মনে হয় সবাইকে? বিয়ে করেছেন জোর করে, মা আর ভাইয়ের দায়িত্ব আমি দেইনি আপনার কাঁধে, আপনি নিজের করা অন্যায়ের মাসুল হিসেবেই তাদের জন্য করছেন সবটা। আপনি আমায় বিয়ে না করলেও তারা জলে ভাসত না, আল্লাহ আমায় তৌফিক দিয়েছেন তাদের খরচ বহন করার। আমি চুপ করে থাকি বলে গায়ে লাগে না আপনার করা অন্যায়গুলো, তাই না? এক নাগারে এইটুকু বলেই হাঁপাতে লাগল মেহুইশ। তার শরীরে শক্তি বলতে কিছুই যেন নেই। সারাদিনের ব্যথায় আর না খাওয়া শরীরটা বড্ড ফুরবল থাকায় এখন ঘুম ভাঙতেই তার কষ্ট হচ্ছিল খুব। তার ওপর রিশাদের আচরণ তাকে খেপিয়ে তুলেছে বলেই এখন দিক দিশা ভুলে ধমকে উঠেছে। পরে কি হবে তা পরে দেখা যাবে, আপাতত মেজাজ যা তিরিক্ষি হয়ে আছে এতে সে রিশাদের অগ্নিমূর্তি চেহারাকেও ভয় পাচ্ছে না আর। রিশাদেরও কি হলো কে জানে, সেও আর কথা বাড়ায় না। চুপচাপ মেহুইশের সামনে থেকে সরে গেল। ভেবেছিল হোটেলে ফিরেই রাতের খাবার খাবে, তা আর হল না। চুপচাপ বেলকনিতে গিয়ে সেখানে রাখা একটি কাউচে বসে পড়ল। গা থেকে কোটটা খুলে পাশেই ফেলে রাখল। বাইরে চাঁদটা আবছা ঢাকা মেঘের আড়ালে। কোনো তারা চোখে পড়ছে না। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর বাতাসের শোষো শব্দ কানে প্রচণ্ড লাগছে তার।
সারাদিনের ক্লান্তি এই মুহূর্তে দুটো কাঁধেই যেন এসে ভর করল তার। সমস্ত সত্তা জুড়ে যে ক্রোধ অবিরত বইতে থাকে সে সত্তা এই মুহূর্তে নির্লিপ্ততা। বড্ড অসহায় সে এই দুনিয়ায়, আর নিজের অসহায়ত্ব লুকাতেই হয়তো দুর্বলের প্রতি কঠোরতা প্রয়োগ করে। কিছু মানুষ বাস্তব জীবনে এমনই হয়, নিজের অসহায়ত্বকে ঢাকতে অন্যের দুর্বলতাতে আঘাত করে। খুব ভোরে ঘুম ভেঙেছে মেহুইশের। নির্জন আজ এখনো উঠেনি দেখে মেহুইশ অবাক হল। বাচ্চাটা কি দিনকে দিন অলস হয়ে যাচ্ছে। মা বলে অলস ব্যক্তিরাই নাকি দেরি করে ঘুম থেকে উঠে, এসব ভেবেই হাসি পাচ্ছিল তার। অমনি মনে পড়ল কাল রাতের ঘটনা। রিশাদকে সে ধমকেছে। প্রথমেই চোখ পড়ল দরজায়। ভেতর থেকে লাগানো দরজা, তার মানে সে ঘরের ভেতরেই আছে। বিছানায় নেই। বাথরুমের দরজা ধাক্কা দিয়ে দেখল সেখানেও নেই। কোথায় গেল জংলিটা? বেলকনির পর্দা সরানো বলে কাঁচ গলে সূর্যের আলো ফ্লোর ছুঁয়ে মেহুইশের পায়ে পড়ছে। সেই আলোর রশ্মি ধরে বাইরে তাকাতেই কাউচে থাকা ঘুমন্ত রিশাদকে দেখতে পেল সে। জেগে থাকা ব্যক্তিটা যতটা দানব ঠিক ততটাই শান্ত, কোমল আর মায়াবী সে ঘুমন্ত অবস্থায়। স্বাভাবিকভাবেই দিনটা শুরু হয় মেহুইশ, রিশাদের। নতুন স্থানে, নতুন ঘরে সংসারটাকে মোটেই নতুন মনে হয়নি। প্রতিদিনকার নিয়মে রেহনুমাই প্রথমে কিচেনে ঢুকেছে। তবে কিচেনটা রিশাদের ঘরে লাগোয়া, তাই রেহনুমাকে অপেক্ষা করতে হয় রিশাদের দরজা খোলার। আজ রিশাদের ঘুম ভেঙেছে দেরি করে, আর তারপরই ঘরের দরজা খোলা হয়েছে, তাই চা নাস্তাও দেরি করেই হয়েছে। রিশাদ খেয়াল করেছে ফুপির এই ঘরে আসতে এবং রান্নাঘর থেকে নিজের ঘরে আসতে যেতে করিডোর পেরুতে হয়। আর তাদের ঘরের বিপরীত পাশের ঘরগুলো ট্যুরিস্টদের, তাই হয়তো চলাফেরায়ও সহজ হবে না। নাস্তার পর রিশাদ আজ প্রথম কাজ করল মিস্ত্রি ডাকা এবং রান্নাঘরের ভেতরের দিকে দেয়াল ভেঙে আরও একটি দরজা তৈরি করা। কাজটা 1-2 দিনে হবে না বুঝতে পেরে আগে লোক ডেকে জায়গাটা দেখালো এবং ফুপির ঘর ববলের ব্যবস্থাও করা হলো। রেহনুমা বারবার করে বোঝাতে চাইল কদিনের জন্য আবার ভাঙচুর করার কোনো দরকার নেই, এতে হোটেলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। রিশাদ বরাবরই একগুঁয়ে, সে কোনো কথায় কর্ণপাত করল বলে মনে হল না। আজকেও আর রান্না করা হবে না তাদের। হোটেলের রেস্টুরেন্টে আপাতত খাবে যে কদিন রান্নাঘর কমপ্লিট না হচ্ছে। রিশাদ আসলে এপাশটা সম্পূর্ণ আলাদা একটা ফ্ল্যাট হিসেবে আলাদা করার প্রস্তুতি নিচ্ছে। সারাদিনে আর রান্নার বাইরে নিজেদের তেমন কাজ না থাকায় রেহনুমা নির্জনকে নিয়ে বের হল। সে একটু লনে হাঁটবে আর পায়ে কুলোলে সৈকতেও যাবে। মেহুইশের আর প্রেগন্যান্সি টেস্ট করার প্রয়োজন না হওয়ায় সে কিটটা আলমারির ছোট্ট এক ড্রয়ারে রেখে নিজের কাপড় গুছিয়ে রাখতে লাগল। রিশাদ সকাল থেকেই তার সাথে কোনো কথা বলেনি। এখন রুমে এসে নিজের লাগেজ থেকে একটা কালো টি শার্ট আর কালো ক্যাপ নিয়ে কাপড় পাল্টে পরে নিল। ক্যাপটা মাথায় দিয়ে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। পকেট থেকে ওয়ালেট এবং হাতের ঘড়িটা খুলে আবার আলমারির সামনে এসে দাঁড়াল। মেহুইশ তাকে দেখে সরতে গিয়ে ধাক্কা খেল রিশাদেরই বুকে। বোকার মতো আলমারির 2টি কপাট একসাথে খুলতে গিয়েই মেহুইশ ধাক্কা খেয়েছে। নিঃশব্দে রিশাদ মেহুইশের বাহু ধরে তাকে সোজা করে দাঁড় করাল। কয়েক সেকেন্ড তাকিয়েই হাতের ঘড়ি আর ওয়ালেট ড্রয়ারে রেখে সরে গেল। তার আপাতত ঘরে কোনো কাজ নেই। ছাদের দক্ষিণে চন্দ্রমল্লিকার টবগুলোর পাশে বসে আছে রাইমা। তার সামনে হাঁটু ভেঙে বসে পান চিবুচ্ছে মালা কাকি। রাইমা তাকে নাস্তার পরই জোর করে নিয়ে এসেছে এখানে। আব্বু সকাল সকালই আজ কোথাও বেরিয়ে গেছেন।
যাওয়ার আগে মালা কাকিকেই বলে গেছেন রাইমার খেয়াল রাখতে, দুপুরে যেন খাবারের খেয়ালও তিনিই রাখেন। এতে রাইমা কনফার্ম হলো দুপুরের আগে তার আব্বু বাড়ি ফিরবে না। এটাই সুযোগ তার সব কথা জানার। কাকি, আমার অনেক কিছু জানার আছে আপনার কাছে, প্লিজ কিছু লুকাবেন না দয়া করে। দেখুন, আমার মা বাবা সবাই অসুখী। তুমি আবারও কাকি কইতাছ মাইয়া? সরি কাকি, না দাদি, আর ভুল হবে না। আপনি প্লিজ আমাকে বলেন কিছু জানা থাকলে। থামো মাইয়া, দম লও আগে। আমিও দেখতাছি জেবু ইদানিং বহুত রাগ দেহায়। এইবার তো বাড়ি ছাইরা গিয়া বহুতই খারাপ কাম করছে। আফসোসের সুরে বললেন বৃদ্ধা। রাইমার এই কথায় মন ভরল না। সে উদ্গ্রীব আর একটু গভীর কোনো কথা জানতে, যা তাকে ফুপি আর মায়ের সম্পর্কের মধ্যকার অবস্থা জানাবে। আমার একটা ফুপি আছে, তা কি আপনি জানেন? প্রশ্নটা করেই রাইমা তাকিয়ে রইল বৃদ্ধার দিকে, আর তাতেই বুঝতে পারল বৃদ্ধা চমকেছেন খুব। এই চমকানোর অর্থ কি? তোমারে কে কইছে তোমার ফুপু আছে? আপনি উত্তর দিন দাদি। ফুপি আছে তা কি করে জানি, পড়ে বলছি। না, তার আগে কও তোমারে কে কইছে? আমি মায়ের সাথে চট্টগ্রামে গিয়েছিলাম দাদা ভাইয়ের খোঁজে। হোটেল থেকে ভাইয়ার বাড়িতে গিয়েই দেখেছি আমাদের একমাত্র ফুপুকে, এবং থেকেছিও একসাথে। কিন্তু রেনুমার কাছে জেবু গেছিল। এবার যেন বৃদ্ধা আরেকটু বেশিই অবাক হলেন। ভালো করে রেহনুমা উচ্চারণ করতে না পারলেও বোঝা গেল তিনি রেহনুমাকে খুব ভালো করেই চেনেন। চেনারই কথা, যিনি তার বাবাকে আগলেছে তিনি ফুপুকেও আগলেছেন, সেটাই স্বাভাবিক। রাইমার মাথায় জট পাকিয়ে যাওয়া ভাবনাগুলো এবার অস্থির হতে থাকল সবটা জানার জন্য। সে বৃদ্ধার সামনে আকুতির সুরে বারবার বলল তাকে যেন সবটা জানায়। সে তার মা বাবাকে একসাথে দেখতে চায়, এমনকি দাদা ভাই আর ফুপুকেও পাশে চায়। বৃদ্ধা যেন নিজেও এমন কিছু আশা করেন, তাই নিজের জানা কথাগুলোই বলতে শুরু করলেন। বছর 25 কি 26 আগের ঘটনা। তখন রেবুন্নেসা মানে রিশাদের মায়ের মৃত্যুর পর থেকে রিশাদকে তার বাবা নিজের বাড়িতেই রেখেছিলেন। তার নানা নানি মানে রাইমার ও নানা নানি রিশাদকে নিজেদের কাছে নিতে চাইলে রাশেদ খান রাজি হননি। তখনও রিশাদের দাদা জীবিত ছিলেন। বাড়িতে একমাত্র মেয়ে তখন শুধু রেহনুমা ছিল। রেহনুমা সদ্য কলেজে ভর্তি হয়েছে, আর জেবুন্নেসা তার চেয়েও বছর 5 বড়। রেহনুমার পক্ষে পড়াশোনা সামলে রিশাদকে রাখা তত বেশি একটা হয়ে উঠত না। বাড়িতে আয়া থাকলেও জেবুন্নেসা আর তার মা প্রায় সপ্তাহ করে এসে থাকতেন এ বাড়িতে। এতে করে রেহনুমার জন্য সুবিধা হল। মালা কাকি রান্নাঘর সামলাতেন আরও একজন কাজের লোক নিয়ে। রেহনুমা তখন পুরোপুরি পড়ায় মনোযোগী। তার পড়ার জন্য একদিন তার বাবা মানে রাশেদের চাচা একজন লজিং মাস্টার ঠিক করলেন। রেহনুমা আর জেবুন্নেসার মাঝে সম্পর্কের দ্বন্দ্ব সেই মাস্টারকে দিয়েই হয়। ঘটনাটা এমন, রেহনুমার কিশোরী মনে তারই গৃহশিক্ষক ওবায়দুল এর প্রতি ভালো লাগার সৃষ্টি হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলে ওবায়দুল ঢাকা শহরে নিজের থাকার জায়গা নেই বলে রেহনুমার ভালো লাগার কথা জানতে পেরেও চুপ ছিল। এদিকে আবার রিশাদের জন্যই এ বাড়িতে আসা যাওয়া করা জেবুন্নেসাও কোনো এক বর্ষায় নিজের মনে ওবায়দুলের প্রতি ভালো লাগা অনুভব করে। রোজ রোজ আসা যাওয়ার পথে দু একবার দেখা হওয়া, সেই দেখাতেই কোনো এক সময় ওবায়দুলও ফুরবল হয় জেবুন্নেসার প্রতি। সেই সম্পর্ক আরও গভীর হয় সবার অগোচরে। জেবুন্নেসার রোজকারে বাড়িতে আসা যাওয়া একসময় স্থায়ী থাকার মতোই হয়ে যায়।
সময়ের গতিতে তাল মিলিয়ে রিশাদও একটু একটু বড় হয়, কিন্তু ততদিনে রাশেদের জীবনে খরা আরও কঠিন রূপ নেয়। বাড়িতে বুজুর্গ বলতে রাশেদের চাচা ছাড়া কেউ ছিলেন না। তিনিই বছর তিনেক বাদে অনেকটা জোর করেই রাজি করান রাশেদকে বিয়ের জন্য। ততদিনে জেবুন্নেসা খান বাড়িতে শুধু রাশেদের মৃত বউয়ের বোনই নয়, পরিবারের পার্মানেন্ট সদস্যই হয়ে গেছে। যা দেখে রেহনুমার বাবা নিজের মনে এক সিদ্ধান্ত নেন এবং তা জেবুন্নেসার বাবা মাকেও জানান। জেবুন্নেসার বাড়িতেও তার বিয়ে নিয়ে সবাই অস্থির, কিন্তু জেবুন্নেসা রাজি হয় না বলেই তারা আগাতে পারেননি। রেহনুমার বাবার পক্ষ থেকে রাশেদের জন্যই জেবুন্নেসার বিয়ের প্রস্তাব দিল, সাথে সাথেই রাজি হয়ে যায় জেবুন্নেসার বাবা। রেহনুমা তার গৃহশিক্ষককে পছন্দ করে সে কথাটাও জেনে যাওয়ায় রেহনুমার বাবা প্রস্তাব দেন ওবাইদুলকেও। ওবাইদুল অর্থহীন বেকার ছেলে, যার মাথার ওপর ছাদ বলতে খান বাড়ির চিলেকোঠা ছাড়া কিছুই নেই। রেহনুমা যেমন খুশি হয় ওবাইদুলের সাথে তার বিয়ের সংবাদে, তেমনি জেবুন্নেসাও ভেঙে পড়ে ওবাইদুলের বিয়ের খবর পেয়ে। ভাগ্যের ওপর কারো জোর নেই। ওবাইদুল বিয়ের প্রস্তাব পেয়ে রাজি না হয়ে রেহনুমার বাবার কাছে ক্ষমা চেয়ে তাদের বাড়ি ছেড়ে চলে যায়। ওবাইদুল গ্রামের হলেও শিক্ষিত ছেলে। অর্থাভাবে ভালো শিক্ষার জন্য শহরে এসে চাকরির খোঁজ করলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না বলেই হয়তো তার চাকরিটা জোটেনি প্রথমে। ওবাইদুলের এক পরিচিতের মাধ্যমেই সে রেহনুমাদের বাসায় মাস্টারির সুযোগ পেয়েছিল। মাস্টারি আর সততার গুণেই রেহনুমার বাবা তাকে নিজের ব্যবসায়ী একটা চাকরি দিল ও পাশাপাশি তার মেয়েকে পড়ানোর দায়িত্বও বহাল রাখেন। ওবাইদুল তার দায়িত্ব টানা ৩ বছর খুব ভালো করেই পালন করেছিল, সেই সাথে জেবুন্নেসার সাথে প্রেমটাও। কিন্তু রেহনুমার অনুভূতির মূল্য এতই চড়া যে ওবাইদুল আর জেবুন্নেসার সম্পর্কের মাঝে ফাঁক খুঁজে ঢুকে পড়ে। রেহনুমার বাবা ওবাইদুলের জন্য ৩ বছরে অনেক করেছেন, আর সেই কারণেই সে তার কথা রাখতে পারবে না বলেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। যেতে যেতে জেবুন্নেসাকে একটি চিঠি দিয়েছিল ওবাইদুল। সে চিঠি জেবুন্নেসার হাতে যাওয়ার আগে আরও ২টি হাত বদল হয়। প্রথমজন রেহনুমা আর দ্বিতীয় ব্যক্তি রাশেদ। রেহনুমা সেই চিঠি পড়েই জানতে পারে তার ভালোবাসার মানুষটি তারই ভাইয়ের একমাত্র শালী জেবুন্নেসাকে ভালোবাসে। রেহনুমা কষ্ট পায়, দীর্ঘদিনের মনের ভেতর লালিত প্রেম তার পূর্ণতা পাওয়া তো দূর, মনের মানুষটিকে জানানোর সুযোগটুকুও পায়নি। প্রথম সে চেষ্টা করে ভুলে যেতে তার পছন্দের মানুষটিকে, কিন্তু নিয়তি তা হতে দেয়নি। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হয়েই সে ওবাইদুলকে দেখতে পায়। রেহনুমার পরীক্ষা বলেই সেদিন তার বাবা সাথে যান। হঠাৎ করে ওবাইদুলের দেখা পেয়ে তিনি কিছু বলতে যাবেন তার আগে ওবাইদুল নিজেই এসে ক্ষমা চায় রেহনুমার বাবার কাছে। কোনো কিছু বুঝে উঠার আগেই সে রেহনুমার বাবার পায়ে পড়ে রেহনুমাকে বিয়ে করতে চায় বলে মিনতি করে। এ পর্যন্ত কথা শেষ করেই বৃদ্ধা রাইমার দিকে তাকান। রাইমার চোখে মুখে করুণ ছায়া। ভর দুপুরে জ্বলজ্বলে সূর্যটাও যেন মেয়েটার মুখ আলোকিত করতে পারছে না। বৃদ্ধা পুরনো দিনে অনেক নিয়ম কানুন মেনে চলতেন, এখনও তার ব্যতিক্রম নয়। তাই রাইমার হাত ধরে বললেন, চলো নিচে জায়গা, 2 ফর বেলায় এনে থাহন বালানা। রাইমার চোখ ঝাপসা। সে ভাবছে তারপর কি হলো। ফুপির কি তারপর ওই টিচারের সাথে বিয়ে হয়েছিল? আর সেজন্যই কি মা ফুপিকে সহ্য করতে পারে না? তার এখনো অনেক জানা বাকি, কিন্তু বৃদ্ধা তারা দিলেন নিচে যেতে। অজ্ঞতা তাকে নিচেই যেতে হলো। এখনো অনেক জানার বাকি, রহস্য তো কিছুই খোলাসা হলো না। আব্বুর সাথে মায়ের বিয়ে, আর মায়ের বলা কথা আব্বু ধর্ষক,
প্রতারক। না, আমার আব্বু দুনিয়ার বেস্ট আব্বু, তিনি কখনো কোনো ভুল করতেই পারে না। যা শুনেছি সব ভুল, সব মিথ্যে। সে যেন নিজেই নিজেকে বোঝাতে লাগলো কথাগুলো। দুপুরের খাবারের সময় রিশাদ হোটেলের রেস্তোরাঁ থেকেই খাবার কিনে আনল। এখানে তাদের আলাদা কোনো ডাইনিং রুম নেই, তবে সোফা থাকায় তারা সেখানে বসেই খাবার খাচ্ছে। রেহনুমা লক্ষ্য করছে সকাল থেকে আজ রিশাদ চুপচাপ। মেহুইশ পেটে ব্যথা হচ্ছে বলে আর খেতে বসেনি, সে পরে খাবে তাই আপাতত চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানায়, তার পাশেই নির্জন খেলছে। রিশাদ নিজেই আজ গোসল করিয়েছে নির্জনকে। অবাক হয় রেহনুমা, তার সেই ছোট্ট ভাতিজা আজ কত বড় হয়ে গেছে, নিজের সন্তানের খাওয়া, গোসল, ঘুম সব একা হাতেই সামলে নেয়। বিছানায় থাকা মেহুইশের দিকে দৃষ্টি পড়তেই আবার ভাবে এই মেয়েটা কি রিশাদের আপন হবে না। রিশাদ বদমেজাজি, অর্থের জোর দেখায়, কিন্তু সে জেনে বুঝে কারো ক্ষতি করে না, এটাই তার মূল বলে। আর যদি কারো ক্ষতি করেও থাকে তা যেন রিশাদ বুঝতে পারে, অনুতপ্ত হয়, আর সব শেষে যেন নিজেকে শুধরে নিয়ে নতুন এক জীবন তৈরি করতে পারে। মেহুইশটা নিজের করে নিক রিশাদকে, এটাই যেন এখন রেহনুমার একমাত্র চাওয়া। খাচ্ছ না কেন ফুপি? তোমার কি এই তরকারি ভালো লাগছে না? অন্য কিছু খাবে? অস্থির হয়ে প্রশ্ন করতে লাগল রিশাদ। না রে বাবা, আমার আর কিছু লাগবে না। ভাবছি মেহুইশটা কিচ্ছু খেল না। এভাবে পেটের ব্যথায় পড়ে থাকলে কি করে হবে? কপালে চিন্তার রেখা স্পষ্ট রেহনুমার। রিশাদ কোনো জবাব দিল না, সে তার খাওয়া শেষ করে উঠে গেল। রেহনুমা নিজের খাওয়া শেষ করে থালাবাটি ধুয়ে পরিষ্কার করে নিজের ঘরে চলে গেল। রিশাদ নির্জনকে কোলে নিয়ে কিছুক্ষণ বেলকনিতে হাঁটতেই নির্জন ঘুমিয়ে পড়ল। ছেলেকে বিছানায় শুইয়ে পাশে তাকাতেই খেয়াল করল মেহুইশের ফ্যাকাশে মুখ। চোখের কোণ যেন দেবে গেছে অনেকটা। হয়তো ব্যথা আর খালি পেটে পড়ে থাকায় এমন লাগছে তাকে। আর কিছু না ভেবে রিশাদ বেরিয়ে গেল রুম ছেড়ে। বিগত দিনগুলো তার বড্ড পরিশ্রম আর চিন্তায় কাটছে। বাবার এ বয়সে ডিভোর্সটা, ছোট ভাই বোন দুটোর ভবিষ্যৎ, সব মিলিয়ে মাথার ওপর এক আকাশ পেরেশানি। দিন শেষে তার কেউ নেই এই কষ্ট, অস্থিরতা ভাগ করার মতো। হোটেল ছেড়ে বেরিয়ে এসে হাঁটতে লাগল চুপচাপ। অনেকটা সময় সমুদ্রের নোনা জল থেকে উঠে আসা হালকা তপ্ত হাওয়া গায়ে লেগে যেন মস্তিষ্কে পরিবর্তন এলো তার। একাকী জীবনে সে অনেক আপন মানুষকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। বাবা, ফুপি, খালা, ভার্সিটিতে প্রথমবার ভালো লাগা সেই মেয়ে এবং সর্বশেষ নীলিমা। কেউই শেষ অবধি পাশে থাকার প্রতিজ্ঞা করেনি। কোনো না কোনো কারণে সবাই দূরে চলে গেছে। সেই ছোট্টবেলায় অবুঝ বয়সে মাকে হারিয়ে সে একা একাই এত বড় হয়ে গেল। নিজেকে দেখেই সন্তানের জন্য মা খুঁজল, সেই সাথে রাইমার সুখের কথা ভেবেই সে মেহুইশকে জোর করে বিয়ে করল। কি লাভ হল? শেষ পর্যন্ত কতটা ভালো সে কজনের করতে পারল? ইভান তো মেহুইশকে হারিয়ে অন্য একজনের হয়ে গেল। নির্জনও সত্যিকার অর্থে মেহুইশকে মা হিসেবে পেল না। তাহলে তার এত অন্যায় করে কি লাভ হল? দমকা হাওয়ার ঝাপটার সাথে বালিকণাও উড়ে এসে চোখে পড়ল রিশাদের। বুকের ভেতর চিনচিনে এক সূক্ষ্ম ব্যথার ধারালো দাঁত কামড় বসাচ্ছে। হোটেল থেকে বের হওয়ার সময় ফোনটাও রুমেই রেখে এসেছে রিশাদ। ম্যানেজার সাহেব প্রায় আধ ঘণ্টা যাবৎ রিশাদকে কল করেও যখন পেল না, তখন বাধ্য হয়েই রিশাদের রুমের দরজায় নক করে। মেহুইশের সবে আলমারি গোছানো শেষ হয়েছে।
দরজায় নক শুনে লুকিং গ্লাসে চোখ রেখে দেখল দরজায় কে আছে। ফুপু হলে নিশ্চিত নাম ধরেও ডাকত দু একবার। বাইরে দাঁড়ানো ম্যানেজারকে মেহুইশ চেনে না, তাই দরজা খুলব কি খুলব না ভেবে রিশাদের ফোনটা নিয়ে দেখল তাতে ৭৫টা মিস কল। সাইলেন্ট থাকায় সে কোনো আওয়াজই শোনেনি। হয়তো ফোন করা ব্যক্তিটিই দরজায়, কিন্তু সে কি করবে ভাবতে ভাবতেই দরজা খুলল। ম্যাম, রিশাদ স্যার কি রুমে আছেন? ম্যানেজার জিজ্ঞেস করল। না, তিনি অনেকক্ষণ আগেই ঘর থেকে বেরিয়েছেন। ফোনেও পাচ্ছিলাম না, তাই এখানে আসতে হল। ডিস্টার্ব করার জন্য দুঃখিত ম্যাম। ইটস ওকে। উনি ফোনটা ঘরেই ফেলে গেছেন। মেহুইশ কথা শেষ করতেই ম্যানেজার ফিরে যাচ্ছিল, তখনই পেছনে রিশাদকে দেখা গেল। মেহুইশ তখনও দরজায় দাঁড়িয়ে। ম্যানেজার এগিয়ে গিয়ে রিশাদকে কিছু বলতে চাইলে সে থামিয়ে দিল। আপনি যান, আমি কিছুক্ষণ পর এসে কথা বলছি আপনার সাথে। ম্যানেজার আর অপেক্ষা করেনি। মেহুইশ একবার খেয়াল করল রিশাদের চোখ মুখের অবস্থা ভালো নয়। ভয় হল এখন কি রিশাদ তাকে আবারও কিছু বলবে এভাবে গেট খুলে ম্যানেজারের সাথে কথা বলায়। এই লোকের তো মতি গতির ঠিক নেই। অবচেতন মনে অন্যরকম ভয় জেঁকে বসল, কিন্তু তার ধারণা ভুল করে দিয়ে চুপচাপ ঘরে ঢুকল রিশাদ। জামা কাপড় পাল্টে আবার বেরিয়ে গেল তার ফোন আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে। মেহুইশও স্বস্তির নিঃশ্বাস নিয়ে নির্জনের জন্য দুধ বানাতে লাগল। জেবুন্নেসা তার বড় ভাইকে জানালো সে আর রাশেদের সাথে থাকবে না। ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে চায়। শুধু বয়স না, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা বলেও তার ভাই তাকে বোঝালো এখন এটা কোনো সমাধান নয়। ডিভোর্স সত্যিই কোনো সমস্যার সমাধান হতে পারে না, তা জেবুন্নেসাও মানে। সে তো এত বছর সংসারও করে আসছিল চুপচাপ, কিন্তু এখন যা করছে রিশাদের সাথে, ভবিষ্যতে রিহানকে নিয়েও তা করতে পিছপা হবে না এই লোক। আর মেয়েটারও ভবিষ্যৎ ভাবতে হবে এখন থেকেই। রাইমা স্তব্ধ হয়ে বসে আছে ফ্লোরে, তার পাশেই তার কাঁধে হাত রেখে বসে আছে বৃদ্ধা। দরজার আড়াল থেকে সরে গেছে রিহান। কিশোর বয়সী ছেলেটার গরম মস্তিষ্ক তার মায়ের অতীত শুনে আচমকাই বরফ শীতল হয়ে গেছে। রক্তশূন্য মনে হচ্ছে তার নিজেকে, আর ঘৃণায় শক্ত হয়ে আসছে মন। এত বছর ধরে আব্বু বলে জানা লোকটাকে শুধু একজন ধর্ষক ছাড়া কিছুই মনে হচ্ছে না এখন তার। একটু আগেই বৃদ্ধা বলেছে ওবাইদুল যখন রাস্তায় সবার সামনেই রেহনুমার বাবার পা জড়িয়ে ধরে, ক্ষমা চায় এবং রেহনুমাকে বিয়ে করতে চায়, তখনই রেহনুমার বাবা রাজি হয়ে যান। সেদিনই পরীক্ষা শেষে কাজী অফিসে গিয়ে বিয়ে দেন তাদের। তারপর দিন জেবুন্নেসাকে বিয়ে করে বাড়ি ফেরেন রিশাদের বাবা। বাড়িতে কোনো প্রকার প্রশ্ন করার কেউ ছিল না তখন। রেহনুমার বাবা জেবুন্নেসার পরিবার আর ওবাইদুলের পরিবারকে ডেকে আনুষ্ঠানিকতার কথা জানান। জেবুন্নেসার পরিবার খান বাড়িতে উপস্থিত হলেও অনুপস্থিত থাকে ওবাইদুল আর তার পরিবার। ওবাইদুল কাজী অফিস থেকে বাবা মাকে আনতে যাওয়ার কথা বলেই বিয়ের কাজ শেষ করে চলে যায়। সেই যাওয়াই থাকে তার শেষ যাওয়া। গ্রামে গিয়ে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। জেবুন্নেসাকে ধর্ষণের হুমকি দিয়েই ওবাইদুলকে বিয়েতে রাজি করিয়েছে রাশেদ। শুধু হুমকিই নয়, সে প্রতারণাও করেছে। ওবাইদুল তার কথা রেখেছে, রেহনুমাকে বিয়ে করেছে, কিন্তু রাশেদ তার কথা রাখেনি। ওবাইদুলের নামে চিঠি দিয়ে জেবুন্নেসাকে বাড়ি থেকে বের করিয়েছিল সে। আটকে রেখে তাকে সত্যিই ধর্ষণ করেছে।
যা জেবুন্নেসার পরিবার কিংবা রাশেদের পরিবারের সবার অজানা। আর বিয়েটাও জেবুন্নেসা রাশেদের মিথ্যে হুমকিতেই করেছিল। তখন তার এতটা সাহস ছিল না রাশেদের বিরোধিতা করার। নিজের সম্ভ্রম হারিয়েও রাশেদের কথায় ভয় পেয়েছিল। ধরেই নিয়েছিল যে ব্যক্তি তাকে ধর্ষণ করতে পারে সে দুনিয়ায় পারে না এমন কোনো কাজ নেই। ওবাইদুলকে খুন করতেও সে একবারও ভাববে না। আর সেই ভয়েই ইজ্জত হারিয়েও রাশেদকে বিয়ে করেছিল। নিয়তি তো আগেই লেখা ছিল যা জেবুন্নেসার অজানা। খান বাড়িতে পা রেখেই জানতে হল ওবাইদুল আর রেহনুমার বিয়ে হয়েছে কাল এবং আজ ওবাইদুল মৃত। ভালোবাসার মানুষের পরিণতি জানার পর অনেক দিন পাগলের মতো ছিল জেবুন্নেসা। রেহনুমাও অর্ধমৃত লাশের মতোই পড়েছিল বাড়িতে। সময় কারো জন্যই অপেক্ষা করে না। সময়ের সাথে সাথে জেবুন্নেসা অনেকটা স্বাভাবিক হলেও রেহনুমা আর রাশেদের প্রতি জন্ম নিল তার মনে বিষাক্ত ক্ষোভ। রেহনুমাকে একদমই সহ্য করতে পারত না সে। এরই মাঝে বাড়ির বয়োজ্যেষ্ঠ রেহনুমার বাবার মৃত্যু হলে রেহনুমা আরও ভেঙে পড়ে। সে জেবুন্নেসার ক্রুদ্ধ দৃষ্টির সামনে টিকে থাকার সাহস হারিয়ে একসময় দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়। রাশেদও নিজের কৃতকর্মের ফল ভালো কিছু না পেয়েই হার মেনে বোনকে বিদেশে পাঠিয়ে দেন। তার প্রয়োজনের সবটা খেয়াল রেখেই সে দেশে জেবুন্নেসার সাথে নতুন সংসারে মনোযোগী হতে চান। ততদিনে রিশাদ বুঝতে শিখে গেছে তার খালা তার সৎ মা, যে কিনা তাকে একসময় আদর করলেও এখন বিনা কারণেই দূরছাই করে। এতে করে সে খালা থেকে দূর আর বাড়ির আয়া কাজের লোকদের সাথেই বেশি ঘনিষ্ঠ হয়। তবে রক্তের ধারা থেকেই হয়তো অর্জিত জঘন্যতম রাগটাও তার মধ্যে বিস্তৃতি লাভ করে। রিশাদ দূর হতে থাকে বাবার সঙ্গ, মা নামক খালার সঙ্গ থেকে। তার সময় কেটেছে নিতান্ত একাকিত্বে অথবা উচ্ছৃঙ্খল বন্ধুবান্ধবের সাথে ঘুরে ফিরে। তবে দুটো জিনিস তার মধ্যে কখনো আসেনি, একটা নারী ঘটিত কোনো বাজে দিক আর দ্বিতীয়টি তার পড়াশোনায় অবহেলা। এই দুটি ব্যাপার কখনোই ঢুকতে পারেনি তার মনে, কিন্তু ভালো লাগাটা এসেছিল একজনের প্রতি। বাবার অর্থ নিয়ে অহংকারে হারাতে হয়েছে প্রিয় মানুষটিকে। সময়ের ধার অনেক কিছুই বদলে দিয়েছে খান বাড়ির প্রতিটি মানুষকে, শুধু বদলায়নি জেবুন্নেসার মনের ক্ষত আর রাশেদ খানের প্রতি জমে থাকা ক্ষোভ। লোকটাকে খুন করতে পারলেই হয়তো সে মন থেকে সুখ পেত। বৃদ্ধা তার কথা শেষ করে আঁচল টেনে চোখ মুছল। সব কাহিনী বলতে বলতে কখন যে তারও চোখে জল এসে উপচে পড়েছে টের পায়নি। রিহান বাড়ি ছেড়ে কোথায়, কোনো পথে হাঁটছে নিজেও জানে না। শুধু জানে কথাগুলো বুঝি তার আড়াল থেকে না শুনলেই ভালো হতো। মায়ের জীবনের বিশ্রী ঘটনাগুলো না জানলেই হয়তো স্বস্তিতে জীবন পার করা যেত। এই বয়সের ভয়ঙ্কর রাগগুলো এখন তার নিজের বাবাকেই খুন করার জন্য উঠে পড়ে লেগেছে। কি হতো এখন এই মুহূর্তে যদি আব্বু সামনে থাকত? পায়ের কাছে ভাঙা একটা পাথর চোখে পড়তেই মনে হলো এটা উঠিয়ে ঠিক বাবার মাথায় আঘাত করত সে, অথবা কোনো ধারালো তীক্ষ্ণ ছুরি থাকলে। রাগ যেন তার শরীরের প্রতিটি স্নায়ুকোষকে উত্তপ্ত করে তুলছে। কি করত সে? কি করবে সে? বাবাকে খুন করবে নাকি মাকে নিয়ে চলে যাবে বহুদূর? এতটা দূর যেখানে তার মায়ের গায়ে কোনো দুঃখের আঁচ পড়বে না। স্রোতের বিপরীতে চলার জন্য শক্তি সর্বদাই অধিক প্রয়োজন। মেহুইশের জীবনও তার বিপরীতে চলছে। রিশাদকে সে যতই চাইছে এড়িয়ে যেতে, সুযোগ পেলে পালিয়ে যেতে, ততই সে ফুরবল হয়ে পড়ছে এ সম্পর্ক থেকে পালিয়ে যেতে। নির্জনের ওপর মায়া পড়ে গেছে ভীষণ।
রাত বিরাতে ঘুমের ঘোরে রিশাদের জড়িয়ে রাখাটাও আজকাল আর খারাপ লাগে না। জাগ্রত রিশাদকে সে যতটা তুচ্ছ করে ততটাই সে ঘুমন্ত রিশাদকে পছন্দ করে। ইভানের ভালোবাসা স্মৃতি হয়ে একের পর একদিন করে পেছনে চলে যাচ্ছে। দেখতে দেখতে হোটেলে আসার তাদের 1 মাস পূর্ণ হয়ে গেছে। নিয়ম করে রোজ সকালে হাঁটতে বের হয় মেহুইর, সাথে থাকে রেহনুমা আর কোলে থাকে নির্জন। ভোরের হাওয়ায় গায়ে রোদ মেখে এই হাঁটতে বেরোনোটা বেশি উপভোগ করে মেহুইস। তার পেছনে কয়েকটা কারণ। প্রথমত, রিশাদ তাদের থেকেও আগে উঠে সৈকতে এসে দৌড়ায়। লক্ষ্য করেছে মেহুইস গত 2 মাসে রিশাদের এই একটা নিয়মে কখনো ব্যতিক্রম হয়নি। ঢাকায় থাকতেও বাড়ির বাইরে দৌড়ে বেরিয়েছে। পাহাড়ি বাড়িতে থাকতে পাহাড়ি আঁকাবাঁকা পথেও সে দৌড়েছে, আবার এখানে এসে বিচেও তাই করে। তার রুটিনে এই একটা জিনিস বোধহয় কখনো বদলায়নি। আর দৌড়ে থাকা রিশাদকে দেখে তার সবসময় মনে হয় এই লোকটা খারাপ নয়, ভালো হয়ে যাবে একদিন। দ্বিতীয়ত, ভোরে উঠে তার শরীর ও মন দুটোই দিনভর চাঙ্গা আর ফুরফুরে থাকে। আর তৃতীয়ত, তার ঘরের কাজকর্ম সে সকাল সকালই শেষ করে বিকেলে দারুণ অবসর কাটাতে পারে। এখানে এসেই রিশাদ বলে দিয়েছে নিজেদের সকল কাজ নিজেরাই করতে হবে। কাজের লোক দেওয়া হবে না একজনও, এমনকি অতি প্রয়োজন ছাড়া হোটেল স্টাফদের সহায়তাও নেওয়া যাবে না। এই একটা ব্যাপারেই মেহুইসের মনে হয়েছে লোকটা খুব কৃপণ। ঢাকায় শুটিংয়ের কাজ শেষ করেই তিশমা আবার এসেছে কক্সবাজারে। কাজের প্রয়োজনেই গত মাসে আসার দ্বিতীয় দিনেই তাকে রাতের ফ্লাইটে ঢাকায় যেতে হয়েছিল। আজ ফ্রি হয়েই আবার ফিরে এসেছে। মূলত সে ম্যানেজারকে ঠিকঠাক জ্বালাতে না পারায় আবার এসেছে। হোটেলে পৌঁছে প্রথমেই সে রিশাদের খোঁজ নিল। রিশাদ চট্টগ্রাম গেছে, হয়তো বিকেলের আগে ফিরবে না, তাই ম্যানেজারকে প্রথম কাজ দিল তাকে রিশাদের বউ আর ফুপির রুম দেখিয়ে দেওয়া। তিশমাকে দেখেই বিরক্তিতে লোকটা ভ্রু কুঁচকে গিয়েছিল। কিন্তু কাজের ক্ষেত্রে অপ্রিয় ব্যাপারগুলোকে আলাদা সাইডে রাখা জরুরি বলেই সে তিশমাকে সহ্য করার চেষ্টা করছে। প্রথমে মেহুইসের দরজায় করাঘাত করল, কিন্তু দরজা খুলল রেহনুমা। তিশমা প্রথমেই সালামালিকুম বলতেই রেহনুমা গোমরা মুখ করে বলল, সালাম ঠিক করে দাও মেয়ে। ম্যানেজার সাহেব তখনও দরজায় দাঁড়িয়েছিলেন। রেহনুমার কথা শুনে সে মুচকি হাসল, খুশি হয়েছে খুব সে। আর তিশমার মুখখানিও দেখার মতো হয়েছিল। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? নিজের কাজে যান। ম্যানেজারকে বলতেই সে চলে গেছে। তিশমাকেও ডেকে রুমের ভেতরে নিলেন রেহনুমা। মেহুইস বেলকনিতে বসে নির্জনকে বসানোর চেষ্টা করছে। বাচ্চাটাও কেমন হেলে দুলে এদিক ওদিক করে পড়ে যাচ্ছে ফ্লোরে বিছানো ম্যাট্রেসের ওপর। গ্রিলের ফাঁক গলে সকালের সূর্যের আলো আর সামুদ্রিক হাওয়া এসে লুটোপুটি খাচ্ছে মেহুইস নির্জনের গায়ে। বর্তমান সময় মেহুইসের এখানে মন্দ কাটছে না, শুধু মা আর ভাইকে অনেকদিন ধরে না দেখায় মনটা খারাপ থাকে মাঝে মাঝেই। ইভান এখন স্মৃতি ছাড়া কিছুই নয় তার জীবনে। ইভানের সাথে যোগাযোগের চেষ্টাও সে কম করেনি, কিন্তু কোথাও একটু ত্রুটি থাকায় যোগাযোগটা আর হয়ে ওঠেনি। 2 বছরের সম্পর্ক এত সহজেই মলিন হওয়ার নয়, তবুও বিয়ের পবিত্রতাও শক্তিশালী এক বাঁধন। মনের মিল ছাড়াও দুজন মানুষকে একসাথে বেঁধে রাখার মতো অলৌকিক শক্তি শুধুমাত্র বিয়েতেই আছে হয়তো। মেহুইস অবাক হয় নিজেকে নিয়ে ভাবতে গেলেই। কখন যে সে অসহ্যবোধ করা রিশাদকে সহ্য করা শিখে গেছে নিজেও জানে না। শুধু জানে নির্ঘুম রাতে সে আবছা আলোয় রিশাদের মুখের দিকে তাকিয়ে থাকে।
রিশাদের মুখের প্রতিটা অংশ তার এখন মুখস্থ। ঘুমন্ত অবস্থায় রিশাদের ঠোঁটের বাদিকে কোনায় একটুখানি রেখার সৃষ্টি হয়। হঠাৎ দেখলে মনে হয় লোকটা মুখ বাঁকিয়ে হাসছে বুঝি। রেহনুমা বেলকনিতে এসে তিশমাকে বসার জন্য কাউচ দেখিয়ে মেহুইশকে বলল, রিশাদের বান্ধবী এসেছে, কফি বানাও। মেহুইশ কফির কথা শুনে সামনে তাকাতেই তিশমাকে দেখে প্রথমেই ভ্রু কুঁচকাল। পরে হুঁশ এলো এই মডেল কন্যা রিশাদের বন্ধু, তাই ভদ্রতা দেখিয়ে হ্যালো বলল। তিশমা যেচে পড়ে অনেকক্ষণ গল্প করল, যা রেহনুমা কিংবা মেহুইশ কারোই ভালো লাগেনি। তিশমাও হয়তো বুঝতে পেরেছে তাদের মনের ভাব, তাই নিজেই উঠে গেল। সন্ধ্যার পর রিশাদ হোটেলে ফিরলে মেহুইশ গম্ভীর মুখে অন্যদিকে ফিরে বলল, আপনার বান্ধবী এসেছে। রুমেও এসেছিল, হয়তো আপনার খোঁজেই না পেয়ে চলে গেছে। রিশাদ শার্টের বোতাম খুলতে খুলতে ঈষৎ ঠোঁট টেনে মুচকি হাসল। তার মনে হল মেহুইশের এ কথাতে কিছুটা হিংসা মিশেছিল, অনেকটা টিপিক্যাল বউদের মতো। মন্দ না এমন হিংসা। মেহুইশ সেই হাসি খেয়াল করেই হয়তো রেগে গেছে। নির্জনকে কোল থেকে বিছানায় নামিয়ে কিচেনে চলে গেছে। রিশাদ প্রায় দিনই বাইরে কোথাও গেলে এসেই কফি চায়, তাই আজ আর রিশাদের বলার অপেক্ষা না করে কফি বানায় মেহুইশ। কাপড় পাল্টে রিশাদ বাথরুমে ঢুকবে বলে মেহুইশকে ডাকল, মেবিশ, আমি বাথরুমে ঢুকছি। নির্জন কিন্তু বিছানায় রইল। মিহাদ একটু আগেই একটা ফেসবুক অ্যাকাউন্টে পেজ ক্রিয়েট করেছে, অনলাইন সেল পেজ সেটা। মাইমুনা একটা সিদ্ধান্ত নিয়েছে, আর তা বাস্তবায়ন করতে মিহাদ এবং তাকে প্রচুর পরিশ্রম করতে হবে। মিহাদ শুরু থেকেই চায় না রিশাদের টাকা পয়সায় চলতে, কিন্তু বাধ্য হয়ে রিশাদের দেওয়া বাড়িতে থাকতে হচ্ছে। খাওয়া, পড়াশোনা সবই রিশাদের টাকায়। মাইমুনা যখন মিহাদকে বললেন, বাবা চল আমরা নিজেরা কোনো কাজ করি, নিজেদের কাপড়ের ব্যবসাটা আবার শুরু করি, তুইও পারলে আমায় একটু সহযোগিতা করলি, এতে যেটুকু কামাবো ততটুকু দুজনের খাওয়া পড়াটা চললেও ঢের। মিহাদও সাথে সাথে বলল, হ্যাঁ মা, চলো আমরা নিজেরাই কিছু করি। আমারও ভালো লাগে না ওই শয়তান লোকের টাকায় পড়াশোনা করতে। একদম এভাবে কথা বলবি না মিহাদ, ও তোর চেয়ে বয়সে অনেক বড়। ধমকে উঠলেন মাইমুনা ছেলেকে। যত বড়ই হোক ওই লোক সম্মানের অযোগ্য। এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দেব ছেলে। সে তোর বোনের স্বামী সম্পর্কে, আর লোকটা যা তার শাস্তি হয়তো সে পেয়েই যাবে। আমরা অসম্মান করি বা সম্মান করি সেটা ফ্যাক্ট নয়। তোকে তো মন্দটা শেখাইনি, তবে তুই কেন তোর আচরণ মন্দ করবি? মায়ের কথা মিহাদের পছন্দ হয়নি। সে চুপচাপ তার মায়ের সামনে থেকে উঠে চলে গেল। রাগে গজগজ করতে করতেই রান্নাঘরে এটাসেটা গোছাচ্ছে মেহুইশ। কারণে অকারণে থালা বাসন শব্দ করে রাখছে এখান থেকে ওখানে। রেহনুমা কিচেনে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করেই বেশ অবাক হলেন। এই মেয়ে আজ অবধি কখনো এমন ঝগড়াটে বউদের মতো আচরণ করেনি। আজ কি হল? কি হয়েছে মেহুইশ, এমন রেগে আছো কেন? আমি আবার কখন রাগ করলাম? রাগিবা করব কেন, আর কার সাথে? স্পষ্ট করে রেহনুমাকে জবাব দেওয়ার পর মেহুইশ নিজেও চমকাল। সে কোনো স্বরে কথা বলছে। রিশাদের হোটেলের এই ঘরে সবচেয়ে সুন্দর জায়গা তার বেলকনি। জায়গাটা যেমন প্রশস্ত তেমন সুন্দর করে সাজানো। সাজানোর ক্রেডিট যদিও মেহুইশের। সে নিজেই গত এক মাসে ইনিয়ে বিনিয়ে রিশাদকে শুনিয়ে এটা ওটা বলেছে রেহনুমাকে, আর তা শুনে সব ব্যবস্থা রিশাদ করে দিয়েছে। এক পাশে কাউচ, অন্য পাশে ম্যাট্রেস বিছানো,
উপর থেকে ঝুলানো ছোট ছোট লাইটস, কাঁচঘেরা স্লাইড জানালা। যখন ইচ্ছা কাঁচ সরিয়ে দিল এই সমুদ্রের নোনা হাওয়া এসে আলোয়ানের মতো জড়িয়ে নিতে পারে। মেহুইশের রাগ সেই বেলকনির দিকে তাকিয়েই বাড়ছে। রিশাদ কাউচে হেলান দিয়ে বসে নির্জনকে বুকের উপর রেখেছে। আর তার সামনেই ম্যাট্রেসে হাঁটু মুড়ে তিশমা বসে রিশাদের সাথে হাসি ঠাট্টা করছে। রাগটা মূলত এ কারণেই বেড়ে চলছে তার। কেন বাড়ছে তা নিজেরও অজানা। খাবার সাজানো হতেই মেহুইশ বলল, খাবার রেডি ফুপু স্যার, ম্যাডামকে বলুন খেয়ে আমাকে উদ্ধার করতে। এবার হয়তো রেহনুমার ধারণা হল মেহুইশের রাগের কারণ। তার হাসি পাচ্ছে। মেয়েটা যে ওই দুজনের মায় পড়ে গেছে তা হয়তো সে নিজেও জানে না। রেহনুমার ভালো লাগল মেহুইশের এই আচরণ। শুরু থেকেই মনে হতো এই মেয়েটা নীলিমার মতো প্রেমিকের কাছে ফিরে যাওয়ার পথ খুঁজবে না। সে দায়িত্ব আর সম্পর্কের মূল্য সারাজীবন পাশে থেকে দেবে। রাতের খাবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে মেহুইশ। রিশাদ খেতে খেতে এটা সেটা তিশমার প্লেটে তুলে দিচ্ছিল। এরই মাঝে ম্যানেজার সাহেব এসেছিলেন কোনো কাজে। তাই রিশাদ তাকেও খেতে বসিয়ে দিল। মেহুইশের বসার জায়গা থাকে না। গোল ছোট টেবিলটাতে একসাথে 4 জন মানুষ খাওয়া সম্ভব হয়। ডাইনিং টেবিলটা কিছুদিন আগেই এনেছে রিশাদ। তাতে আগে থেকেই 3 চেয়ারে রিশাদ, তিশমা আর রেহনুমা বসা ছিল। বাকি চেয়ারটাতে ম্যানেজারকে বসিয়ে দেয় রিশাদ। মেহুইশের একটু খারাপ লাগলেও তার বেশি খারাপ লাগে তিশমার সাথে রিশাদের আধিক্যতা নিয়ে। অন্যদিকে ম্যানেজারও প্রচণ্ড বিরক্ত হয় তিশমাকে দেখে। এই মেয়েটা হোটেলে এসেই তাকে আজও অনেক জ্বালিয়েছে। হোটেলে হাজারটা স্টাফ থাকা সত্ত্বেও মেয়েটার সব কাজ তাকে দিয়ে করিয়েছে, এমনকি বিচে ঘুরতে যাওয়ার জন্যও তাকে নিয়ে গেছে। খাওয়ার পর্বটা একরকম বিরক্তি আর রাগের মিশ্রণেই শেষ হয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে রিশাদ একটু হাঁটতে বেরুচ্ছিল। তা দেখে রেহনুমা বলল, মেহুইশকে সাথে নিয়ে যা। না না, আমি ঘরেই থাকি, নির্জনের ঘুমানোর সময় হয়েছে। মেহুইশ আপত্তি জানালো। তা শুনে রিশাদ মেহুইশের কোল থেকে নির্জনকে টেনে নিজের কোলে নিল। যার অর্থ মেহুইশও হাঁটতে বের হতে পারে। মেহুইশ তাই রেহনুমাকে বলল, ফুপু আপনিও আসুন। না রে বাবা, তোরা যা, আমি ঘুমাবো। রেহনুমা নিজের ঘরে ঘুমাতে গেল। রিশাদ পকেটে নিজের ফোন সাথে মেহুইশের ফোনটাও ঢুকিয়ে নিল। মেহুইশ খেয়াল করেনি সেটা। রিশাদ ঘর থেকে বের হয়ে মেহুইশকে বলল, ভালো করে লক করো দরজা। মেহুইশ বের হতে গিয়েও দৌড়ে একবার আয়নার সামনে গেল। চুলগুলো পাঞ্চ ক্লিপে অর্ধেক বাঁধা ছিল, হুট করে সেটা খুলে দিল। হাতের কাছেই ছিল তার শালটা, সেলোয়ার কামিজের ওড়নাটাকে মাথা ঢেকে গলায় পেঁচিয়ে রাখল। শালটাকে চাদরের মতো গায়ে জড়িয়ে একবার খুঁজল লিপস্টিক কোথায় তার। শুষ্কতা শুধু তার চিকন পাতার মতো ঠোঁট দুটোকেই বেশি শুকিয়ে গেছে। লিপস্টিক খুঁজে পাওয়া মুশকিল এখন, তাই নির্জনের জনসন ক্রিমটা সামনে পেয়েই সেটাই একটু ছুঁয়ে নিল ঠোঁটে। আজ তার কি হলো কে জানে, নিজের মুখটাকে পরিপাটি করার শখটা যে কোথা থেকে এলো। হোটেল ছেড়ে বেরিয়েছে মেহুইশ। রিশাদ কোলে ঘুমে ঢুলুঢুলু নির্জন বাবার গলা আঁকড়ে ধরেছে। পাশাপাশি হাঁটছে দুজন, পায়ে পা মিলিয়ে চলছে সৈকতে। জোয়ার এসে পানি অনেক উপরে চলে এসেছে। চোখ শোয়া অন্ধকারে খোলা আকাশের নিচে সমুদ্রের বিবাগী হাওয়ায় মন বেসামাল হতে চাইছে কারো কারো। সৈকতে এই রাতের প্রথম ভাগে মানুষের কমতি নেই।
মেহুইশ চলতে চলতে ঘাড় বাঁকিয়ে রিশাদকেও দেখার চেষ্টা করছে। আজ থেকে প্রায় 2 মাস আগে এই লোকটাকে সে জমের মতো ভয় পেত, আবার সময়ে অসময়ে তাকে খুন করার প্রবল এক ইচ্ছাও জাগ্রত হতো। রাতের অন্ধকার কিংবা দিনের মরা আলোয় মনে ইভানকে হারিয়ে ফেলার যন্ত্রণা তাকে আত্মিকভাবে অসুস্থও করে তুলছিল। আর আজ বুকের মাঝে ইভানের শূন্যতা থাকা সত্ত্বেও এই লোকটার প্রতি অভ্যাসের এক অদৃশ্য পর্ত পড়ে গেছে। পারতপক্ষে এখন আর লোকটাকে ভয় পায় না সে। আর নির্জনটাকে তো এখন আর কাজ ছাড়া করারই সাহস হয় না। মায়া, অভ্যাস সবেতেই ছেলেটা জড়িয়ে গেছে। যেই মা আর ভাইকে ছাড়া ছোটবেলা এক রাতও কোথাও থাকা হয়নি, সেই তাদেরকেই সামনে থেকে প্রায় 2 মাসে দেখা হয়নি। অভ্যাস, সবই অভ্যাস। আজ বুঝতে পারছে মানুষ প্রিয় মানুষের মৃত্যুর পর কিভাবে বেঁচে থাকে। বালুভূমিতে চলতে চলতে তারা কখন যে ঝাউগাছের দিকে চলে এসেছে খেয়াল নেই। রিশাদের ডাকে মেহুইশের ভাবনা থেকে মন সরে। রিশাদের বুকে ঘুমিয়ে পড়েছে নির্জন। অনেকটা পথ তো রিশাদ ছেলেটাকে কোলে নিয়ে হাঁটছে, তার হাতে কি ব্যথা লাগছে। নির্জনকে আমার কোলে দিন। কেন? এমনি। প্রয়োজন নেই। তোমার ফোন বাজছে, সেটা চেক করো। আমি ফোন নিয়ে আসিনি। আমার পকেটে বাজছে। আপনার পকেটে আপনার ফোন বাজছে। আমার ফোন সাইলেন্ট থাকে না। তোমার ফোন আমার পকেটে ভাইব্রেট হচ্ছে। কিন্তু আমার ফোন তো রাইট পকেটে ফোন আছে, বের করো। মেহুইশকে কথা শেষ করতে না দিয়ে রিশাদ দাঁত চিবিয়ে বলল কথাটা। মেহুইশের মনে হল আজকে তার ভাবনাগুলো চরম ভুল ভাবনা ছিল। লোকটা কখনো বদলাবে না। ভয় ভয় রিশাদের মুখোমুখি দাঁড়িয়ে তার পকেটে হাত দিল মেহুইশ। রিশাদের তপ্ত নিঃশ্বাস মেহুইশের চোখে মুখে আছড়ে পড়ছে, ঠিক যেমন ঢেউ এসে সৈকতে আছড়ে পড়ে। হাওয়া বড্ড মাতলামো করছে নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে। মেহুইশের হাত পকেটে যাওয়া পর্যন্তই থেমে গেছে। কিছু বুঝে উঠার আগেই রিশাদের ঠোঁট স্পর্শ করল মেহুইশের কপাল। উষ্ণতা কপাল ছুঁয়ে মেহুইশের মন দুয়ারেও আছড়ে পড়েছে। রিশাদের ঠোঁটের রেখায় অবাধ্য উত্তেজনা আচমকাই মেহুইশের কপাল ছুঁয়ে দিয়েছে। কৃষ্ণপক্ষের চোখ শোয়া অন্ধকারে চোখের পাতা কেঁপে কেঁপে উঠছে তার। ফেনিল ঢেউয়ের মতো রিশাদের চুম্বন মেহুইশের অতৃপ্ত দেহে চমৎকার ঢেউ খেয়ে গেল। সে রিশাদের পকেট থেকে হাত সরিয়ে নিয়েছে। কলটা প্রথমবার কেটে দ্বিতীয়বার আসতেই শরীর ঝিম মেরে গেল রিশাদের। সে নিজেই নির্জনকে এক হাতে ধরে অন্য হাত পকেটে ঢুকিয়ে ফোনটা বের করল। অচেনা নাম্বার থেকে কল আসছে দেখে প্রথমে ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ড নাম্বারটিকে মুখস্থ করার মতো করে দুবার আওড়াল। ফোনটা মেহুইশের দিকে এগিয়ে দিয়ে সে হোটেলের দিকে হাঁটতে লাগল। পেছনে পেছনে মেহুইশও চলে গেল তার। ফোনটা কানের কাছে ধরে হ্যালো, কে? কাকে চান? বলেই কল কেটে দিল। বোঝা গেল রং নাম্বার। হোটেলে ফিরে রিশাদ আজ কাপড় না পাল্টেই বিছানায় শুয়ে পড়ল। নির্জনকে কম্বলে পেঁচিয়ে বুকে জড়িয়ে নিল। মেহুইশ আজকাল নিজের অভ্যাসে অনেক পরিবর্তন এনেছে। বলা যায় রিশাদকে অনুসরণ করেই এই পরিবর্তন। এই শীতের রাতগুলোতেও রিশাদ ঘরে ফিরে ঠান্ডা পানিতেই মুখ হাত ধোয়ে, ময়েশ্চারাইজার হাতে পায়ে লাগায়, আবার চুলেরও খুব যত্ন নেয়। এগুলো দেখে মেহুইশের খুব হিংসে হতো। একটা ছেলে কেন এত যত্ন নিবে তার ত্বকের? এমনিতেই সে সুকুমার মুখবয়বের, তার উপর শুভ্রঙা ত্বক, কোমল পায়ের তালু।
মেহুইশ কোনো এক রাতে অনুভব করেছিল রিশাদের পায়ের তালুর এই কোমলতা। হঠাৎই তার মনে হল তার হাতের তালুও এতটা মসৃণ আর কোমল নয়। সেই থেকেই এই হিংসার উৎপত্তি। এতে তার অভ্যাসে বদল হয়েছে চমকপ্রদভাবে। কিন্তু আজ রিশাদের ঘরে এসে এমন নিষ্পৃশ্যতা তার ভালো লাগছে না। একটু আগেও রিশাদকে অন্যরকম লাগছিল। হাতে পায়ে লোশন মেখে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু সময় নিজেকে দেখল সে। বিয়ের পরের পরিবর্তন তার শরীরেও আছে একটুখানি। মোটা হয়েছে, চিবুকের নিচ ফুলে গেছে একটু, তা খুব বেশি খেয়াল করলেই বোঝা যায়। মেধহীন পেটে কিছুটা চর্বির পর্ত পড়েছে। এমনটা সে অনেকদিন ধরেই বুঝতে পারছিল, কিন্তু এই পরিবর্তন সে একা নয়, তার মাও ধরতে পেরেছিল। কয়েকদিন আগেই ভিডিও কল করতেই বলেছিল, তুই কি একটু মোটা হয়েছিস? আয়না থেকে সরতে গিয়েই আবার মনে হল নাকফুল পড়লে কেমন লাগবে। ভোরের আলো ফুটতেই আজ বিতিকিচ্ছিরি ঘটে গেল রিশাদের ঘরে। নির্জন পায়খানা করে ডায়পার নষ্ট করে ফেলেছে। গন্ধ পেয়েই ঘুম ভেঙেছে রিশাদের। সে বিছানার চারপাশ চেক করতেই মনে হল জেগে উঠা নির্জনের গা থেকে গন্ধ আসছে। সন্দেহ দূর করতেই সে নির্জনের ডায়াপার খোলে। প্রতিদিন ছেলেটা নিয়ম করে সকালে কিংবা দুপুরে পায়খানা করে। আজকের এই নিয়ম পরিবর্তনে কিছুটা বিরক্ত হল যেন রিশাদ। আধবোজা চোখেই সে ডায়াপার পাল্টে নির্জনকে নিয়ে বাথরুমে ঢুকল। বিছানা থেকে কয়েক কদমের দূরত্ব তার বাথরুমের, তবুও যেন এতটুকু পার হতে রিশাদের শরীরের সবটুকু শক্তি খরচ হয়ে গেল। সেই নিঃসার শরীরে নির্জনকে ধরে পরিষ্কার করে আবার বিছানায় ফিরতে গিয়ে অনুভব করল তা পা দুখানি চলছে না। মাথাটাও ঝিমঝিম করছে। চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। বুঝতে পেরেই রিশাদ কুজো হয়ে নির্জনকে ফ্লোরে বসিয়ে দিতেই নিজেকে আর সামলাতে পারল না। ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দে ধরফরিয়ে উঠল মেহুইশ। ঘরে আলো জ্বলছে, বিছানায় রিশাদ, নির্জন নেই। বিছানা থেকে নামার আগেই নির্জনের কান্না শুনতে পেল সে। দ্রুত পায়ে বিছানা ছেড়ে সে নির্জনকে কোলে তুলে রিশাদকে দেখল। হুঁশ নেই মনে হচ্ছে। ভয় পেয়ে গেল মেহুইশ। নির্জনকে কোলে তুলে রিশাদের গালে হাত রাখতেই চমকে উঠল। জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। মেহুইশ তাকে ডাকাল। সাড়া নেই। এই শুনুন, উঠুন, আপনার তো অনেক জ্বর। রিশাদের সাড়া নেই। অনেকবার ডাকার পরও আবার নির্জনেরও কান্না থামছে না। কি করবে না ভেবে না পেয়ে আবারও রিশাদকে ডাকল। নির্জনকে কোলে রেখে রিশাদকে টেনে তোলা তার পক্ষে অসম্ভব। ভোর হয়ে এসেছে, রেহনুমা নিশ্চয়ই জেগে গেছে ভেবে আবার মেহুইশ দরজা খুলে রেহনুমাকে ডাকল। রেহনুমা এলেও নির্জনকে থামাতে না পেরে মেহুইশ কান্নারত অবস্থাতেই তাকে বিছানায় বসিয়ে দিল। রেহনুমার সাহায্য নিয়ে রিশাদকে তুলে মেহুইশ বালতিতে করে পানি আনল। শীত শীত আবহাওয়াতেও মেহুইশ ঘেমে গেল রিশাদকে বিছানার একপাশ থেকে অন্য পাশে সরিয়ে নিতে। সুঠাম দেহি, লম্বা চওড়া, অচেতন রিশাদকে একটা মেয়ের পক্ষে একা নড়ানো সত্যিই খুব কষ্টদায়ক। তবুও মেহুইশ নিজ সাধ্যমতো তাকে ঠিক করে মাথায় পানি ঢালতে লাগল। নির্জনের কান্না যখন বেড়ে দ্বিগুণ তখন মেহুইশ বাধ্য হয়েই রিশাদের ফোনে হাত দিল। উপায় নেই আর বেহুশ রিশাদের আঙ্গুল ছুঁয়ে ফোন আনলক করল। কিছুটা ইতস্তত করেই সে ম্যানেজার সাহেবকে কল করে রুমে ডাকল। ছেলেটা ডিউটি শেষ করে রাতেই নিজের ফ্ল্যাটে ফিরে গিয়েছিল। বাড়িতে তার মা, বাবা আছে। এত ভোরে কাউকে কিছু না বলে তার ঘর থেকে বেরিয়ে আসা দেখেই ঘাবড়ে গেলেন তারা।
সকাল ৮টা নাগাদ রিশাদকে নিয়ে চট্টগ্রাম হাসপাতালে ছুটোছুটি করছে মেহুইশ। সে নিজেই ডাক্তারদের সাথে কথাবার্তা বলছে। ম্যানেজার সাহেব জোর করেই রেহনুমাকে হোটেলে রেখে এসেছে, নির্জনকেও তার কাছেই রেখেছে। মেহুইশের কপালে চিন্তার রেখা স্পষ্ট। ডাক্তার বলছে রিশাদের জ্বর হঠাৎ করে নয়, আরও আগে থেকেই ছিল। মেহুইশ ভাবছে কি করে সম্ভব। এতদিন ধরে তারা একই ঘরে একই বিছানায় থাকছে। কই, তার তো কখনো মনে হয়নি রিশাদ একটিবারের জন্য জ্বরে আর্তনাদ করছে কিংবা একটু ফুরবল হয়ে বিছানায় গা এলিয়েছে। তবে গত রাতে তার চুপচাপ শুয়ে পড়াটা চোখে লেগেছিল খুব। ডাক্তারের সাথে কথা বলে জানা গেল অনেকগুলো টেস্ট করাতে হবে, হয়তো কিছুদিন হাসপাতালেও থাকতে হতে পারে। অচেনা শহর, অচেনা পরিবেশ। মেহুইশ অতিশিক্ষিত না হলেও কিছুটা পড়াশোনা জানা, আবার হাসপাতালে কাজের সুবাদে ডাক্তারদের সাথে কথা বলাটাও সহজ। কিন্তু তবুও জোরতায় আছে সে প্রতি মুহূর্তে। রিশাদের অভিভাবকের জায়গাটাতে কে আছে ভেবে পায় না সে। এ সময়ে রিশাদের পাশে কার থাকা উচিত? জেবুন্নেসাকে কি কল করবে? রিশাদের বাবা আছে, সে না দেখলেও শুনেছিল। বাবাকে ডাকবে নাকি ফুপুই যথেষ্ট? আবার মনে হল সে নিজেই তো রিশাদের এই মুহূর্তে একমাত্র অভিভাবক, তার স্ত্রী। মন সায় দিল না মেহুইশের। স্ত্রী বা স্বামী হলেই কেউ কারো অভিভাবক হওয়া যায় না। যেখানে সম্পর্কটাই আজ পর্যন্ত স্বাভাবিক হয়নি, সেখানে কেউ কারো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া অস্বাভাবিক। রিশাদের জ্ঞান ফিরলেও তার অবস্থা ভালো নয়। এই অবস্থায় তার বাবা মাকে জানানোটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেক ভেবে প্রথমে রেহনুমাকে আনতে ম্যানেজারকে পাঠানো হলো হোটেলে। রিশাদের আঙ্গুলের স্পর্শ নিয়ে ফোন পুনরায় আনলক করে প্রথমেই ফোন করল রাইমার নাম্বারে। সব শুনে রাইমা বলল একটু অপেক্ষা করতে, সে তার আব্বুকে জানাচ্ছে। মেহুইশের তবুও চিন্তা কমল না, সে আবার কল দিল তার মাকে। মায়ের ফোন ব্যস্ত, লাইনে পাওয়া সম্ভব হল না। মেহুইশের ভালোবাসার কুঠরিতে রিশাদের জায়গা নেই একটু, অথচ নির্দ্বিধায় ভাবনো ঘরে সে ছাড়া আর কেউ নেই। আশ্চর্যজনকভাবে পরিস্থিতি মোড় বদলে দিচ্ছে জীবনের, তা যেন চোখের সামনে স্পষ্ট মেহুইশের। সারাটা সকাল কাটল হাসপাতালের এক বদ্ধ কেবিনে রিশাদের পাশে বসে। কখনো জানালায় তাকিয়ে যতদূর চোখ যায় সবুজ পাহাড়ে দৃষ্টি, অথবা রিশাদের ঘুমন্ত ফ্যাকাশে মুখে। কাল রাতেও ওই মুখশ্রী ধারালো গাম্ভীর্যে পূর্ণ ছিল। এক রাতেই যেন সকল গম্ভীরতা সমুদ্রের স্রোতের সাথে মিশে গেছে। মন ভার হয়ে আছে খুব। রেহনুমা নির্জনকে নিয়ে হাসপাতালে পৌঁছেই আগে জানতে চাইল রিশাদের অবস্থা। ইমিডিয়েট শুধু ডেঙ্গু টেস্টই করানো গেল। রিপোর্ট দুপুরে দেখবে ডাক্তার, এরপরই হয়তো আবার বাকি টেস্টগুলোও করবে। মেহুইশ ভাবছে কিভাবে কি করবে। রাইমা তো আর কল দিল না। টাকা পয়সা বলতে রিশাদের দেওয়া 1008 টাকা ছিল মেহুইশের কাছে। ম্যানেজার এসে সে বিপদ থেকেও উদ্ধার করল। টাকার ব্যবস্থাও হয়ে গেল, অথচ সিদ্ধান্ত নেওয়ার মতো কারো খোঁজ পেল না। রেহনুমা বারবার কল দিচ্ছে তার ভাইকে। নো রেসপন্স। সকাল সকাল আজ উকিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে জেবুন্নেসার। তার সাথে আছে রিহান। মা জানে ছেলে তার সাথে উকিলের কাছে যাবে, কারণ মায়ের ডিভোর্সের সিদ্ধান্তে তার আপত্তি নেই। কিন্তু কেন নেই তা জেবুন্নেসা জানতে পারেনি। গত 1 মাসে অনেক চেষ্টা করে, শুধু জানে তার ছেলে তার সিদ্ধান্তে একটুও দুঃখী নয়। এমনকি রিশাদের কাছে রিহান বলেছে সে বিদেশে চলে যেতে চায়, আর মা চাইলে মাকেও সাথে নিয়ে যাবে।
এতেই যেন জেবুন্নেসার নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মা বলে মনে হয়েছে। তার ছোট্ট ছেলেটা তাকে সাথে নিতে চাইছে। রিহানের এই চাওয়া যে কতখানি দুঃখমাখা, কতটা যে বেদনায় ভরপুর তা অজানা রিহানের মায়ের জীবনে অতীত জানার পরই সে মনে মনে চাইত বাবা মরে যাক কিংবা তার জীবন থেকে হারিয়ে যাক দূরে কোথাও। এমন বাবা তার চাই না। প্রাচুর্যে ভর্তি জীবনটাতে সব আছে, শুধু তার মায়ের মানসিক শান্তি নেই। অর্থ, অহংকার সব আছে, কিন্তু তার মায়ের সম্ভ্রম নেই। ছেলে হয়ে মায়ের জীবনের দুঃসহ যন্ত্রণাদায়ক স্মৃতিকে নিজের মনে জমিয়ে রেখে বেঁচে থাকা বড় কষ্টকর। তার চেয়েও কষ্টকর হিংস্র পশুর ন্যায় বাবা নামক মানুষটার কাছে থাকা। তাই সে রিশাদের কাছে গিয়েছিল, বারংবার রিশাদের পা ধরে বলেছিল, দাদা ভাই, আমাকে একটা সুযোগ করে দাও বিদেশে গিয়ে পড়াশোনা করার। আমি বড় হয়ে তোমার সব ঋণ শোধ করে দেব। প্লিজ আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। রিশাদ নিজেও বাবার অর্থবিত্তের বলয় ছেড়ে বেরিয়ে এসেছে অনেক আগে, তা জানে না তার ভাই বোন দুটো। সেদিন নিজের বুকে কষ্ট লুকিয়ে ভাইটাকে সে বলেছিল, চেষ্টা করব সাধ্যমতো। জেবুন্নেসা উকিলের কাছে আসার আগেই রাইমার ফোন পেল। রিশাদের অবস্থা জানতেই সে রেগে গেল রিশাদকে কেন ঢাকায় আনছে না বলে। জেবুন্নেসার এই রাগের কথা মেহুইশ পর্যন্তও পৌঁছল। কিন্তু বাকি রইল রিশাদের বাবার একটা ফোন কলের। রাইমা তার বাবাকে কি জানায়নি? চলবে।